বিসমিল্লাহির রহমানির রহিম। 17 মার্চ 2025। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। বাংলাদেশে রাজনৈতিক আলোচনা করাটা খুব কঠিন। যদি আপনি বলেন যে নিরপেক্ষ কোনো আলোচনা, সেটা আরও কঠিন। আপনি একটি দল করেন, সেই দলের পক্ষে অন্ধভাবে যদি আপনি কোনো কথা বলেন, সেটা একটা সাইড, সেটা একটা নিরাপদ। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো বাংলাদেশে নিরপেক্ষভাবে কোনো কথা বলা, কারণ নিরপেক্ষ ব্যক্তিকে কেউ পছন্দ করে না। আজকে অনেকে আমার শুভাকাঙ্ক্ষীরা বলল যে মির্জা ফখরুল সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে যে আমি কিছু বলার জন্য। এখন আমি কী বা বলতে পারি? আমিও তো একটা দলের সমর্থক। কিন্তু আসলে দুর্ভাগ্য হলো যে বিএনপি এবং আওয়ামী লীগের যে দুইজন মহাসচিব ছিলেন, দুজনেই মাঝে মাঝে বিতর্কের জন্ম দেন তাদের নিজেদের কথাবার্তার মাধ্যমে। এই যে যেমন ধরেন ওবায়দুল কাদের, তিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি কিন্তু খুব মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু তিনি যখন বক্তৃতার মাঠে উঠতেন, মঞ্চে উঠতেন, তখন তিনি যে একজন মেধাবী ছাত্র ছিলেন ছাত্র জীবনে, এটার প্রমাণ তিনি রাখতেন না। এই যে কথাবার্তা তার, যে হায় রে হায় মির্জা ফখরুল, কোথায় পালাবো, এই দেশে জন্মেছি, এই দেশেই মরব, আমরা কোথায় পালাবো, আপনার বাড়িতে গিয়ে উঠব, জায়গা দেবেন তো, আবার কি ঠাকুর গায়ের বাড়ি আছে না, এই ধরনের নানান ধরনের মুখরোচর এবং অনেকটা অশ্লীল ভাষায়, যেটা অশ্লীলতার পর্যায়ে পড়ে তিনি কথা বলতেন। আবার বলতেন খেলা হবে। তার এই বক্তব্য তখনকার দিনে আমরা নিজেরা দেখেছি যে যারা একটু ভদ্র গোছের আওয়ামী লীগ করে, একটু ভদ্র নম্র এই ধরনের, তারা নিজেরাই তখন ওবায়দুল কাদেরের সমালোচনা করতেন যে আসলে উনি এগুলা কী বলে। এক পর্যায়ে ওনার দলের লোকেরাই তাকে এই কাউয়া কাদের উপাধিটা দেয়। এই কাউয়া কাদের উপাধিটাকে অন্য কোনো দল দেয়নি, এটা আওয়ামী লীগের মাঠের কর্মীরাই তাকে এই কাউয়া কাদের উপাধিটা দেয়। এবার আসি মূল কথায়। মির্জা ফখরুল সাহেব, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আসলে তিনি বয়স হয়ে গেছে, তিনি মেজাজ হারিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি সজ্জন। আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি 3বার, ওনার বাসায়ও আমি গিয়েছি। একজন সজ্জন ব্যক্তি, তো কোনো সন্দেহ নেই। কোনো একজন মানুষ গেলে তিনি চেষ্টা করেন তার ক্যাপাসিটিতে যতটুকু উপকার করা যায় তিনি উপকার করার, না পড়লেও তিনি পথটা কোন কোন পথ আছে সেই পথটা তিনি বাতলে দেন বা পথটা ঠিক করে দেন। ওনার ভদ্রতা নম্রতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মাঝে মাঝে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। এই যে তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করে বাইরে এসে সাংবাদিকদের সামনে যে কথাটা বললেন যে আমাদেরকে কেন বা ডাকা হয়েছে বা কি, এই একটা মন্তব্য নিয়ে সারা দেশে এখন একটা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। খোদ যারা বিএনপিকে ভোট দেয় তাদের মধ্যে অনেকে সমালোচনা করছেন। বিষয়টা হলো, মির্জা ফখরুল সাহেবকে মনে রাখতে হবে, গত ফ্যাসিস্ট সরকার যাকে আপনি বলেন, সেই সরকারের আমলে আমাদের অনেকের মনে থাকার কথা যে মির্জা ফখরুল সাহেব শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, গুম খুন হত্যা, নির্বাচনী ব্যবস্থা তছনছ করার বিরুদ্ধে তিনি লিখিতভাবে প্রতিবাদ জানাতে তিনি নিয়োগ গিয়েছেন জাতিসংঘের মহাসচিবের কাছে একটি স্মারকলিপি দেওয়ার জন্য। এটা আমাদের মনে থাকা উচিত। তিনি গিয়ে দেখেন যে সেদিন জাতিসংঘের মহাসচিব কাজে ভিন্ন দেশে চলে গেছে। পরবর্তীকালে তিনি জাতিসংঘের মহাসচিবের একজন পিএ বা সহকারী মহাসচিব পদমর্যাদার কারো কাছে তিনি তার সেই স্মারকলিপিটা তিনি দিয়ে আসেন। যে মির্জা ফখরুল সাহেব জাতিসংঘের মহাসচিবের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে 23-24 ঘন্টা বিমানে উড়ে এই বয়সে তিনি নিউ ইয়র্কে গিয়ে যান জাতিসংঘের সদর দপ্তরে। সেই জাতিসংঘের সদর দপ্তরের বা জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসলেন, তিনি তো শুধু বিএনপিকে ডাকেননি, তিনি আরও অন্যান্য দলকেই ডেকেছেন। তাহলে সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে, ফখরুল সাহেব, আপনি যখন সাংবাদিকদের সামনে, প্রেসের সামনে যাবেন, আপনাকে তো হিসাব নিকাশ করে এমনিই কথা বলতে হবে। এটা আমার মতো একজন চুনোপুটি তো আপনাকে আমি অ্যাডভাইস করতে পারি না, বা সাধারণ গ্রামের একজন মানুষ যারা আপনার দলের সাধারণ কর্মী যারা তারা অ্যাডভাইস করতে পারে না। আপনি সেখানে বলতেন বিগত সরকারের গুম খুমের কথা, যে কথাটা আপনি মহাসচিবকে বলার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন। আপনি বিগত দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে, এই কথাগুলো বলতে পারতেন। ন্যায় বিচার পাননি, আপনাকে বিভিন্ন মিথ্যা এবং গায়েবী আপনাকে দিয়েছে মামলা, আপনি কথাগুলো বলতে পারতেন। এখন আপনি যে কথাটা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি প্রেসের সামনে যে কথাটা বললেন যে জাতিসংঘের মহাসচিব কেন ডাকলো কিছুই বুঝেননি, এই কথাটা বলে আপনি কি করলেন, এটা নিয়ে এখন অনেকে সমালোচনা করছে। খোদ ওনার দলে যারা সমর্থক, নেতা না, তারাও সমালোচনা করছে। আসলে মূল বিষয়টা হলো সেটা হলো যে মির্জা ফখরুল সাহেবের বয়স হয়েছে, ওনার অবসরে যাওয়া দরকার। কিন্তু হয়তো তারেক রহমান সাহেব এবং বিএনপির মাঠ পর্যায়ের অনেকে বিশেষ কারণে ওনাকে এখনও দলের মহাসচিব রেখে দিয়েছে। তিনি দীর্ঘ পথ জার্নি করেছেন। তিনি আওয়ামী লীগের যে 15 বা 17 বছর তিনি এই মহাসচিবের, প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব, এরপরে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব তিনি পালন করেছেন। মামলা হামলার শিকার হয়েছেন, মানসিকভাবে তিনি নির্যাতিত হয়েছেন, তিনি কারাগারে গিয়েছেন। তার উপর ওনার যে বয়স, সব কিছু যদি আমরা মিলাই তাহলে দেখা যাবে যে তার এই বয়সে তিনি এখন বিএনপির মতন একটা দলের মহাসচিব যে দায়িত্বটা, এটা চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। হয়তো বা সেই কারণে তিনি
এই কথাটা বলেছেন। এছাড়াও তিনি মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলেন। আসলে বয়সের একটা ব্যাপার আছে। তো যে কথা বলছিলাম, মির্জা ফখরুল সাহেব, আপনি জ্ঞানী মানুষ, আপনার কাছে তো আমি একদম নতুন ইউটিউবার। আমি রাজনৈতিক বিশ্লেষণ আলোচনা শুরু করেছি আজ 2 বছর যাবত। আমি আপনার এক পশমের যোগ্যতা আমার নাই, কিন্তু তারপরেও বলি, কথা বলবেন মুখ বন্ধ রেখে। কখন কোন কথা বলতে হয় সেটা আপনাকে চিন্তা ভাবনা করে বলতে হবে। জাতিসংঘের মহাসচিবের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। যেখানে আপনি নিউ ইয়র্কে যাওয়ার কথা, সেখানে আপনার দেশে জাতিসংঘের মহাসচিব এসেছে। শুধু আপনাকে নয়, আরও অনেককে ডেকেছে। সুতরাং আগামী দিনগুলো তো আমরা মনে করি মির্জা ফখরুল সাহেবের ভাগ মাপ দিয়ে কথা বলা দরকার। যদি তিনি কথা বলতে অপারগ হন বা যদি তিনি মেধা হারিয়ে ফেলেন, আমি মনে করি ওনার পক্ষ থেকে অন্য একজন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যিনি রাজনীতি ভালো বুঝেন, যিনি প্রেসকে হ্যান্ডেল করতে পারেন, তিনি প্রেস কন্ট্রোল করবেন, বা সরি কন্ট্রোল না, প্রেসকে তিনি সামলাবেন, এবং কোন কথার প্রেক্ষিতে কোন উত্তর দিতে হয় সেটা ওই একান্ত সহকারী যিনি মহাসচিব সাহেবের, তিনি দিবেন। ধন্যবাদ সবাইকে।